রক্তের দাগ এখনো শুকায়নি। জুলাই বিপ্লবের সে উত্তাল স্লোগান যখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই আমরা হারিয়েছি এক অকুতোভয় প্রাণ, শরীফ ওসমান হাদি। কিন্তু প্রশ্ন হলো, হাদি কি শুধুই শত্রুর বুলেটে প্রাণ হারিয়েছেন, নাকি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রের ভেতরেই বসেছিল কোনো এক অদৃশ্য সভার নীল নকশা? প্রখ্যাত সাংবাদিক কনক সারোয়ারের সাম্প্রতিক এক বিস্ফোরক বিশ্লেষণ আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। তিনি দাবি করেছেন, হাদির এই হত্যা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় পরিকল্পনা। আজ আমরা উন্মোচন করব সেই সত্যের আড়াল করা অধ্যায়। কেন খুনিরা এত দ্রুত জামিন পেল? কেনই বা সীমান্ত পার হয়ে চলে যাওয়ার পথ করে দেওয়া হলো? চলুন আরো গভীরে চলা যাক। তদন্তে উঠে আসা তথ্যগুলো শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। হাদির কথিত খুনি ফয়সাল করিম মাসুদ। গত 8 নভেম্বর তাকে দুটি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়। সাধারণত অস্ত্রসহ ধরা পড়লে জামিন পাওয়া যেখানে পাহাড় ডিঙানোর সমান, সেখানে ফয়সালের ক্ষেত্রে ঘটেছে অলৌকিক ঘটনা। কনক সারোয়ার দেখিয়েছেন কিভাবে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে সবখানে খুনিকে ছাড় দেওয়ার এক প্রতিযোগিতামূলক প্রক্রিয়া চলছে। মাত্র 2 মাসের মাথায় সে জামিন পেয়ে যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, পুলিশ রিপোর্টে এবং আদালতের নথিতে সুকৌশলে গোপন করা হয়েছিল ফয়সালের রাজনৈতিক পরিচয়। সে যে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা ছিল, সেই তথ্যটি কোথাও উল্লেখ করা হয়নি। প্রশ্ন জাগে, এই তথ্য গোপনের নির্দেশ কার ছিল? আইন শৃঙ্খলার ভাষায় একটা কথা আছে, এসওপি বা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর, জরুরি অবস্থায় আদেশের অপেক্ষা না করে অ্যাকশন নেওয়ার নিয়ম। কিন্তু হাদিকে যখন গুলি করা হলো, তখন কি সেই এসওপি মানা হয়েছিল? খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্দেশ দিয়েছিলেন যাতে খুনিরা কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, অথচ সেই রাতেই রাত 3টার দিকে ফয়সাল অনায়াসে সীমান্ত পার হয়ে ভারত চলে যায়। কনক সারোয়ার প্রশ্ন তুলেছেন, বিজেপি, পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে একজন দাগী আসামি কিভাবে উধাও হয়ে গেল? এটা কি অযোগ্যতা নাকি সহযোগিতার চূড়ান্ত উদাহরণ? আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এই জামিনের সমালোচনা করেছেন, নিজেকে একজন কলামিস্টের মতো উপস্থাপন করেছেন। কিন্তু সাংবাদিক কনক সারোয়ারের মতে, কেবল কলাম লিখে দায়িত্ব শেষ করা যায় না। হাসিনা আমলের নিয়োগ পাওয়া 62 জন বিচারক এখনো বহাল তবিয়তে আছেন। উচ্চ আদালতে কয়েক ঘন্টার ব্যবধানে শত শত জামিন দেওয়ার নজির তৈরি হচ্ছে। বিচার ব্যবস্থা যখন পকেটস্থ থাকে, তখন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায় থাকে? কেন নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট নথিপত্র পর্যালোচনা করেও অস্ত্র মামলার হদিস পেলেন না? এটি কি কোনো আদেশের বাস্তবায়ন ছিল? ষড়যন্ত্র এখানেই শেষ নয়। হাদির মৃত্যুর উত্তেজনার মধ্যেই ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। হাদির ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করতে এবং বাংলাদেশকে সাম্প্রদায়িক উগ্রবাদের দেশ হিসেবে প্রমাণ করতে এটি কি কোনো মহলের পরিকল্পনা ছিল? একদিকে হাদির খুনিদের মুক্তি, অন্যদিকে সীমান্তে অস্থিরতা এবং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা, সবই যেন এক সুতোয় গাঁথা। কনক সারোয়ারের ভাষায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের একটি অংশ একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন মুখপাত্র, এক সাধারণ ছাত্র। আর তার বিদায় ছিল রাজকীয়। লক্ষ লক্ষ মানুষের চোখের জল তাকে বিদায় দিয়েছে। কিন্তু আমরা কি পারবো তার রক্তের সাথে বেইমানি না করতে? কনক সারোয়ার সতর্ক করে দিয়েছেন, এই রাষ্ট্রীয় পরিকল্পনা যদি আজ আমরা রুখে না দেই, তবে একের পর এক হাদিকে আমাদের হারাতে হবে। ছাত্র জনতা যারা বিপ্লবকে সফল করেছেন, তাদের আবারও সজাগ হতে হবে। বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আপনার কি মনে হয়, হাদির এই মৃত্যু শুধুই কি একটি অপরাধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের সন্ধানে আমরা লড়ব শেষ পর্যন্ত। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।